ও বুড়িমা, এই সাত সকালে কড়া রোদের মধ্যে আপনি কোদাল চালাচ্ছেন কেন? আপনার শরীরটা তো আগের মতো নেই। দিন না কোদালটা আমার হাতে, আমি বরং আপনার ক্ষেতটা একটু পরিষ্কার করে দেই। দিন আমার কাছে। ওরে বাবা, তোমার কাজ তুমি করো গে, আমার কাজে নাক গলাতে এসো না তো বাপু। আমি নিজের কাজ নিজেই করতে জানি। হাত পা যতক্ষণ সচল আছে আমি কারো মুখাপেক্ষী হতে চাই না। আহা বুড়িমা, আপনি তো সব সময় মানুষকে ভুল বোঝেন। রমেশ তো ভালো মনেই আপনাকে সাহায্য করতে চাইলো। আপনার বয়স হয়েছে, এই বয়সে এত খাটাখাটনি করলে শরীর তো ভেঙে পড়বেই। তখন তো সেই আমাদেরই দেখতে হবে। কে বলেছে? কে বলেছে তোমাদেরকে আমাকে দেখতে হবে? আমি কি কারো কাছে কখনো এক মুঠো চাল চেয়েছি? এই যে কচু দেখছো, আমার এটাই সম্পদ। আমি নিজের হাতে কামাই করে খাই, কারো দয়ার দান নয়। আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আত্মসম্মান এখনো ফুরোয়নি। আপনি অকারণে রাগ করছেন বুড়িমা। আমরা তো প্রতিবেশী হিসাবে আপনার ভালো চাই। একা একা এই বয়সে কতক্ষণ আর পারা যায় বলুন? পারা যায় কি না যায় তা আমার ওপর ছেড়ে দাও তো বাপু। তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। তোমরা বরং নিজেদের চরকায় তেল দাও গে। যাও তো যাও, অন্যের উপকার করার ভান করে মানুষকে ছোট করা তোমাদের স্বভাব। যাও, আমাকে আমার মতো থাকতে দাও। চল তো রমেশ, একে সাহায্য করতে যাওয়াই বৃথা। মানুষের সাথে কথা বলার ন্যূনতম ভদ্রতাটুকু ওই বুড়ির নেই। এত তেজ ভালো নয়। দেখবে একদিন বিপদে পড়লে কেউ আর তার কাছে আসবে না। বিপদে পড়লে বিধাতা দেখবেন। মানুষের করুণার পাত্রী হয়ে আমি বাঁচতে চাই না। যাও এখান থেকে, আমায় কাজ করতে দাও। মা দেখো, ওই দাদিমা কত বড় বড় কচু পাতা কাটছেন। ওগুলো দিয়ে কি করবে মা? ওগুলো কচুরে রানী, বুড়িমা ও সবই খান। চল এখান থেকে চল, উনি আবার রেগে যাবেন। ও দাদিমা, আপনি কি রোজই কচুই খান? আপনার কি অন্য কিছু খেতে ইচ্ছে করে না? আমার মা তো আজ মাছ রান্না করবি, আপনি আমাদের বাড়িতে খাবেন। মাছ? ওরে খুকি, তোর ওই মাছের চেয়ে আমার এই কচু অনেক বেশি স্বাদের। এই প্রতিটি আসে আমার নিজের হাতের পরিশ্রম মিলে আছে। আমি কারো কোনো খাবারে ভাগ বসাতে চাই না। কিন্তু দাদিমা, আমার বন্ধুরা বলে কচু খেলে গলা চুলকায়। আপনি এত কষ্ট করে এগুলো রোজ খান কেন? একটু ডাল ভাত খেলেও তো পারেন। যার সামর্থ্য নেই তার গলা চুলকায় না রে পাগলি। এই কচু আমার পেটের জ্বালা মেটায়, আমাকে কারুর কাছে হাত পাততে দেয় না। অন্যের বাড়ির মাছ মাংসের চেয়ে আমার নিজের জমির এই কচু খাওয়া অনেক সম্মানের। তুই ছোট মানুষ, এইসব বুঝবি না তুই। বুড়িমা, ও তো ছোট শিশু, ও তো আর কোনো খারাপ উদ্দেশ্যে বলেনি। আপনি শুধু শুধু ওকে কথা শোনাচ্ছেন কেন? কথা শোনাচ্ছি না রূপা, সত্যিটাই বলছি। ছোটবেলা থেকে যদি ও শিখতে পারে যে নিজের পরিশ্রমে যা জোটে তাই অমৃত, তবে ভবিষ্যতে ও কারো গলগ্রহ হবে না। আর শোনো, আমার এই কচু ক্ষেত আর রান্না বান্না নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর কোনো দরকার নেই বাপু। আপনার সাথে কথা বলাই দায়। আমরা তো আপনার ভালোর জন্যই বলি। আপনি কেন সবসময় সবাইকে শত্রু ভাবেন বুঝি না। শত্রু ভাবি না, তবে তোমাদের ওই কৃত্রিম দয়া আমি ওসব সহ্য করতে পারি না। যাও তো বাপু যাও, আমাকে এখন রাখতে হবে, অনেক কাজ আছে আমার। রানীকে নিয়ে যাও এখান থেকে। চল তো রানী এখান থেকে। আর সহ্য করা যাচ্ছে না। ওই বুড়ির তেজ দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে। নিজেকে সে ভাবেটা কি? হ্যাঁ, এই গ্রামে কি আর কোনো মানুষ নেই? কেন কালু, আবার কি হলো? বুড়ি কি তোমাকেও আজ ঝেঁটিয়ে বিদায় করেছে নাকি? আরে ভাই, ঝেঁটিয়ে বিদায় করলে তো কথা ছিল। আমি আজ বিকেলে ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, ভুল করে পা ফসকে ওর ওই পচা বেড়ার ওপর একটু ভর দিয়েছি।
অমনি বুড়িটা যেন চণ্ডী মূর্তি ধারণ করে তেড়ে এলো, বলল এদিকে আসার সাহস হয় কি করে? আমার সবজি ক্ষেত কি তোদের আড্ডা দেওয়ার জায়গা? সবার সামনে আমাকে চরম অপমান করলো। কালু ভাই, রাগ করো না। বুড়ি মানুষ, 70 বছর বয়স হয়েছে প্রায়। ওর তো আপন বলতে কেউ নেই, তাই হয়তো খিটখিটে হয়ে গেছে। ওর কথার এত গুরুত্ব দেওয়ার কি আছে বলো তো? কেন গুরুত্ব দেব না শুনি? সে কি এই গ্রামের মালিক? ওর ওই সামান্য কচু ক্ষেত নিয়ে যেন রাজপ্রাসাদের অহংকার। ও ভাবে ওই কচু খেয়েই সে অনেক বড় কিছু হয়ে গেছে। ওর ওই অহংকার আমি গুড়িয়ে দেব। কিন্তু কিভাবে? বুড়ি তো কারো কথাই শোনে না। তুমি কি করতে চাও? শোনো, ওর সমস্ত তেজের মূল উৎস হলো ওই কচু ক্ষেত। ওটা নিয়েই ওর যত মাতামাতি। আজ গভীর রাতে আমি যাব, কাস্তে দিয়ে ওর ক্ষেতের একটা গাছও আমি আস্ত রাখবো না, সব কেটে মাটিতে মিশিয়ে দেব। দেখি কাল সকালে ওই মরার ডগাগুলো দেখে বুড়ির তেজ কোথায় যায়। এ কি বলছো কালু? এসব করো না। একটা বৃদ্ধ মানুষের পেটে লাথি মারা কি ঠিক হবে? ওই কচুগুলোই তোর একমাত্র সম্বল। এটা ঘোর অন্যায় হবে, কিন্তু ঘোর অন্যায় হবে। অন্যায় নেই আমাকে শেখাতে এসো না করিম। তুমি তোমার দোকান সামলাও। ও আমাকে অপমান করেছে, তার ফল তো ওকে ভোগ করতেই হবে। দেখি কাল সকালে ওর ওই মরা কচুগুলো দেখে ও কি করে। কাজটা কিন্তু খুব খারাপ হবে কালু। জানাজানি হলে বুড়ি তোমার উপর ক্ষেপে যেতে পারে। কেউ জানবে না। অন্ধকারে কাজ সেরে আমি ঘরে ফিরে আসব। কাল সকালে বুড়ির কান্নাই হবে আমার জন্য আসল আনন্দ। কালু ভাই, এখনো সময় আছে, ফিরে চলো। গভীর রাতে একজন বৃদ্ধ মানুষের এভাবে ক্ষতি করা ঠিক হচ্ছে না। মনটা সায় দিচ্ছে না ভাই। তুই কেন আমার পেছনে পেছনে আসছিস করিম? আমি কি তোকে ডেকেছি? তোকে বলেছি না আমাকে জ্ঞান দিতে আসবি না? আজ এই কচু গাছগুলোর দফা রফা করেই আমি শান্ত হব। ওই বুড়িকে আমি শিক্ষা দেব। কিন্তু কালু ভাই, এই গাছগুলো তো ওর সন্তানের মতো। ও একা হাতে কত যত্ন করে এগুলো বড় করেছে। এগুলো কাটলে বুড়িটার আর খাওয়ার কিছু থাকবে না। এটা বড় পাপ হবে। পাপ পুণ্য নিয়ে ভাবার সময় আমার নেই। যে সম্মান দিতে জানে না তাকে শাস্তি দিতেই হয়। তুই যদি বেশি কথা বলিস তবে তোকেও কেটে রেখে দেব বললাম। তোমাকে এত করে নিষেধ করার পরেও তুমি আমার কথা শুনলে না। সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করবেন না। আমি গেলাম, তোমার যা মন চাই করো। ওরে, আমার সর্বনাশ হয়ে গেল রে। কে আমার কলিজা চিড়ে নিয়ে গেল? কে আমার শেষ সম্বলটুকু মাটিতে মিশিয়ে দিল? ওরে, তোদের কি এইটুকু দয়া হলো না রে? এখন আমি কি নিয়ে বাঁচবো? এ কি বুড়িমা, আপনি এমন ভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? উমা, এই তো দেখছি বুড়িমার কচু খেতে সব গাছ কাটা। কি করলো এমন? কাল তো দেখলাম সব ঠিক আছে। ঠিকই তো, আপনি তো কোনোদিন কারো কাছে মাথা নত করেননি। তাহলে আপনার এত বড় ক্ষতি কে করে? তুন চারা এনে দেব। তোদের দেওয়া চারা কি আমার স্মৃতি ফিরিয়ে দিতে পারবে রে? কষ্টের দাম দিতে পারবে? তোরা আজ আমাকে পাগল ভাবছিস, তাই না? আজ আমি তোদের বলবো কেন এই কচু ক্ষেত আমার কাছে প্রাণের চেয়েও প্রিয়। শোন তবে আমার জীবন যুদ্ধের সেই কাহিনী। চাল ডাল দয়া, তোরা আমাকে ভিক্ষে দিবি? তোরা ভাবছিস সামান্য কটা কচুর টাকার জন্যে আমি এইভাবে বুক চাপড়াচ্ছি? না রে বাবু, না। তোরা ভুল বুঝছিস।
তোদের কাছে এটা হয়তো জংলা কচু, কিন্তু আমার কাছে আমার জীবনের ইতিহাস। কচু গাছ আবার জীবনের ইতিহাস হয় কি করে? আমরা তো ছোটবেলা থেকেই আপনাকে দেখছি এই একগুঁয়ে স্বভাব নিয়ে থাকতে। কারো সাথে পাঁচে আপনি নেই, সারাক্ষণ তেজি মেজাজ নিয়ে একা পড়ে থাকেন। আমার এই তেজের পেছনে অনেক বড় হাহাকার লুকিয়ে আছে। তোরা কি জানিস? তোরা তো সুখে আছিস, ঘরে অন্নও আছে, কিন্তু আমি যখন খুব ছোট ছিলাম তখন এই কচুই ছিল আমার পরিবারের প্রাণ রক্ষাকারী অমৃত। আমার সেই শৈশবের কথা কি শুনতে চাস তোরা? কেন আজ আমি এই নিঃস্ব ক্ষেত দেখে হৃদয় রক্তক্ষরণ অনুভব করছি? হ্যাঁ বুড়িমা, আমরা আপনার অতীত জীবন সম্পর্কে জানতে চাই। আপনি কেন এমন সবসময় রেগে থাকুন বলুন তো? সবকিছু আমাদের বলুন, বলুন বুড়িমা, সব বলুন। শোন তাহলে, আজ থেকে প্রায় 65 বছর আগের কথা। তখন আমার বয়স 5 কি 7 হবে। হঠাৎ আমার বাবা মারা গেলেন এক অজানা জ্বরে। বাড়িতে আমরা 4 ভাই বোন আর আমার মা। অকাল বৈধব্যে মা যেন দিশেহারা হয়ে পড়লেন। তখন আপনাদের দেখাশোনা করার মতো কি আর কেউ ছিল না বুড়িমা? না, কেউ ছিল না। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নিলেন। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খাটতেন, আর তাই দিয়ে 4টে বাচ্চার পেটও চলতো না। মাসের পর মাস এমন দিন গেছে যখন এক মুঠো চালও আমাদের হাড়িতে ওঠেনি। আমরা 4 ভাই বোন যখন খিদে জ্বালায় মায়ের আঁচল ধরে কাঁদতাম, তখন মা চোখে জল মুছতে মুছতে জঙ্গলে যেতেন। জঙ্গলে যেতেন? কিন্তু কেন বুড়িমা? এই কচু সংগ্রহ করতে। যে কচুকে তোমরা আজ তুচ্ছ মনে করছো, সে কচুর ডগা আর পাতাই ছিল আমাদের একমাত্র অন্ন। মানুষের ফেলে দেওয়া সেই বুনো কচু সেদ্ধ করে মা আমাদের পাতে তুলে দিতেন, আর তখন সেটাই আমাদের কাছে অমৃত মনে হতো। খিদের জ্বালায় গলা চুলকানোর ভয়টুকু ভুলে যেতাম। দিনের পর দিন, বছরের পর বছর শুধু এই কচু খেয়েই বড় হয়েছি আমরা। ভাবতেই পারছি না আপনি এত কষ্ট করে বড় হয়েছেন। আমরা তো ভেবেছিলাম আপনি বুঝি শখ করে শুধু কচু খান। শখ নয় রে মা, ওটা ছিল আমাদের বেঁচে থাকার লড়াই। সবাই যখন মাছ মাংসের সুগন্ধে মাতোয়ারা থাকতো, তখন আমরা কচুর ডগা চিপিয়ে তৃপ্তির ঠেকুর তুলতাম। আমার মা বলতেন, যতদিন এই মাটি আছে আর এই কচু গাছ আছে, ততদিন তোরা না খেয়ে মরবি না। আজ সেই মা নেই, সেই ভাই বোনেরাও কোথায় হারিয়ে গেছে কে জানে। কিন্তু এই কচুর স্বাদ মুখে লাগলেই আমি আমার মায়ের সেই স্নেহ আর সংগ্রামের গন্ধ পাই। আমাদের ক্ষমা করবেন বুড়িমা, আমরা সত্যি আপনার পেছনের এই নিদারুণ যন্ত্রণার খবর জানতাম না। আমরা শুধু আপনার তেজটাই দেখেছি, আপনার ভেতরের হাহাকারটা দেখতে পাইনি বুড়িমা। আমার শৈশবে সেই কষ্টের কথা শুনলে তো এখানেই শেষ নয়। ভেবেছিলাম বিয়ের পর ভাগ্যটা বদলাবে। আমার স্বামী ছিল অতি সাধারণ মানুষ। অভাব থাকলেও আমাদের ছোট্ট সংসারটা ছিল শান্তিতে ঘেরা। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! বিয়ের কয়েক বছরের মাথায় এক মরণ ব্যাধি তাকেও কেড়ে নিল। তারপর কি হলো বুড়িমা? আপনার শ্বশুর বাড়ির কেউ কি পাশে ছিল না? না রে গোপাল, না, কেউ ছিল না। অকাল বৈধব্যে যখন আমি নিঃস্ব হলাম, তখন অনেক মানুষ করুণা দেখাতে এসেছিল। কেউ বলেছিল মানুষের বাড়ি ঝিয়ের কাজ করতে, কেউ বলেছিল গ্রাম ছেড়ে চলে যেতে। কিন্তু আমি ঠিক করেছিলাম আমি কারো দয়ার পাত্রী হয়ে থাকবো না। স্বামীর দেওয়া এই এক চিলতে ঘর আর এই জমিটুকুই আমার শেষ সম্বল। তখন থেকেই কি আপনি এই কচু চাষ শুরু করলেন? হ্যাঁ, চাল কেনারও পয়সা ছিল না, ভালো সবজি কেনার সাধ্যও ছিল না আমার। কিন্তু পেটের জ্বালা সে তো বড্ড নিষ্ঠুর। আমি তখন এই ভিটার পাশে কচু লাগিয়েছিলাম। সেই ছোটবেলাকার অনাদৃত খাবারটাই আবার আমার সাথী হয়ে উঠল। কচু সেদ্ধ আর কচু পাতা খেয়ে আমি দিনের পর দিন পার করেছি। এই খাবারটাই আমাকে কারো কাছে হাত পাততে দেয়নি। আর এটি আমার কাছে কেবল আহার নয়,
এটি আমার একাকী জীবনের সংগ্রাম আর আত্মসম্মানের প্রতীক। হায় বিধাতা, আমি এ কি করলাম? এই বুড়ি এত অসহায়। আগে জানলে কখনো আমি এই কাজ করতাম না। গত 40 বছর ধরে এই কচুই আমার বেঁচে থাকার সাহস জুগিয়েছে। মানুষ আমাকে খিটখিটে বলে আমার অনেক তেজ, কিন্তু এই তেজই তো আমাকে কারো কাছে গোলাম হতে দেয়নি। আজ সকালে যখন দেখলাম আমার প্রাণের যে প্রিয় এই বাগানটা কেউ ধ্বংস করে দিয়েছে, তখন মনে হলো আমার জীবনের যুদ্ধটাই বুঝি কেউ এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। আমি এক মহা পাপী। আমি গতকাল রাতে অন্ধকারে আপনার এই ক্ষেতটি নষ্ট করেছি। আপনি আকাশের কাছে বিচার চাইছিলেন, কিন্তু আপনার অপরাধী আপনার পায়ের কাছেই পড়ে আছে। আপনার মতন অনেক অসহায় মানুষকে আমি এত বড় ক্ষতি করেছি। আপনি ক্ষমা না করলে সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না। তুমি এ কাজ কেন করলে কালু? আমি তো কোনোদিন তোমার কোনো ক্ষতি করিনি, তবে আমার শেষ সম্বলটুকু তুমি এইভাবে কেন কেড়ে নিলে? আমি আপনার বাইরের তেজ আর কড়া মেজাজ দেখে ভেবেছিলাম আপনি বড্ড অহংকারী। আপনি আমাকে সেদিন বকেছিলেন। সেই রাগের বশবর্তী হয়ে আমি আপনাকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আপনার জীবনের লড়াইয়ের কথা শুনে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি জানতাম না যে এই কচু ক্ষেতের প্রতিটি গাছের সাথে আপনার মায়ের স্মৃতি আর আপনার জীবনের অস্তিত্ব জড়িয়ে আছে। আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব বুড়িমা। শুধু কালু নয় বুড়িমা, আমরাও সমান অপরাধী। আমরা এতদিন আপনাকে কেবল এক খিটখিটে বৃদ্ধা হিসেবে দেখেছি। আপনার একাকিত্ব আর আপনার আত্মসম্মানকে আমরা অহংকার বলে ভুল বুঝেছি। আমাদের ক্ষমা করে দিন। ঠিকই বলেছেন গোপালদা। আমরা বুড়িমার প্রতিবেশী হয়েও কোনোদিন তার মনের খবর নেওয়ার চেষ্টা করিনি, বরং তার মুখের ওপর অনেক কড়া কথা বলেছি। আপনার এই কঠিন জীবন সংগ্রামের কথা শোনার পর আমাদের মাথা নিচু হয়ে গেছে বুড়িমা, মাথা নিচু হয়ে গেছে আমাদের। কেঁদো না কালু, কেঁদো না। মানুষ যখন কারো ভেতরের খবর জানে না, তখন সে বাইরের রূপ দেখেই বিচার করে। আর আজ তোমরা আমার মনের খবর জেনেছ, এটাই আমার বড় পাওয়া। আমি কাউকে কোনো অভিশাপ দিতে চাই না। বিধাতা তোমাদের সুমতি দান করুক। বুড়িমা, দেখুন, আমি বাজার থেকে সবচেয়ে ভালো জাতের মানো কচুর চারা নিয়ে এসেছি। এগুলো যখন বড় হবে তখন আপনার পুরো বাগান সবুজে ভরে উঠবে। আমি এখন থেকে প্রতিদিন আমি এসে আপনার এই ক্ষেতে জল দিয়ে যাব। ঠিক বলেছ কালু। বুড়িমা, আপনি আর নিজেকে একা ভাববেন না। আমরা সবাই এখন থেকে আপনার এই বাগানের খেয়াল রাখব। আপনার এই আত্মসম্মানের লড়াইয়ে আমরাও আজ থেকে সঙ্গী, আপনার সঙ্গী আমরা। তোদের এই ভালোবাসা দেখে আজ আমার বুকটা ভরে গেল রে বাবা। আমি তো ভেবেছিলাম এই লড়াই করতে করতে একদিন আমি পৃথিবী থেকে বিদায় নেব। আজ মনে হচ্ছে আমার এই এক চিলতে জমিতে কেবল কচু নয়, মানুষের প্রতি বিশ্বাসও নতুন করে জন্ম নিল। দাদিমা, ও দাদিমা, দেখো না, মাছ তোমার জন্য কত বড় বড় মাছ রান্না করেছি। মা বলেছি আজ আমরা সবাই তোমার সাথে বসে এই উঠোনে দুপুর বেলায় খাবো। হ্যাঁ বুড়িমা, আমি নিজের হাতে আপনার জন্য মাছের কালিয়া আর ঘি ভাত রেঁধে এনেছি। আপনার হাতে সেই বিখ্যাত কচু শাকের রেসিপিও আমাদের একদিন শেখাতে হবে। কিন্তু আজ আমরা সবাই আপনার এই আনন্দের দিনে একসাথে হতে চাই। আয় দিদি ভাই আয়, তোদের এই শ্রদ্ধা আর ভালোবাসায় আজ আমার কাছে জীবনের সবচেয়ে বড় পাওয়া। কচু যেমন আমার দুর্দিনের সাথী ছিল, তোরা তেমনি আমার সুদিনের আলো হয়ে এলি। চাচা, আপনি ওদিকটা ধরুন। মায়া,
তুই বালতিটা শক্ত করে ধর, না হলে বাতাসের তোরে উড়ে যাবে রে। রাকিব, ওই গাছের নিচে ওটা কি নড়ছে? টর্চটা মারতো ওই দিকে, কোনো জানোয়ার নয় তো? ওই দেখ মায়া, মেঘের ডাকটা শুনছিস? একদম বুক কাঁপানো ডাক। আজ রাতে নিশ্চিত কাল বৈশাখী হবে রে। বাতাসের গন্ধেই বোঝা যাচ্ছে আম বাগানে আজ উৎসব হবে। তুই তো সবসময় বৃষ্টির জন্যে পাগল, কিন্তু এই মাঝরাতে আম কুড়োতে যাওয়া কি ঠিক হবে? যদি সাপ খুব বেরোয়? আমার কিন্তু বেশ ভয় করছে রাকিব। আরে মায়া, সাপের ভয় দেখাচ্ছিস কাকে? এই রাকিবের চাচা লিমন থাকতে কোনো চিন্তা আছে? আমি তো ছোটবেলায় অন্ধকারের মধ্যে সাপের লেজ ধরে দড়ি টানাটানি খেলতাম। আর চল, বৃষ্টির তোড়ে আমগুলো যখন টপাটপ পড়বে তখন দেখবি কার হাত কত দ্রুত চলে। লিমন, বেশি পণ্ডিতি করিস না রে। বৃষ্টির রাতে যেমন আম পড়ে তেমনি গাছের ডালও ভেঙে পড়ে। সাবধানে থাকিস সবাই। জীবনের এই ৭৫ বছরে কত ঝড় দেখলাম, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনাকে কখনো হালকা ভাবে নিস না, কখনো না। এই নে রাকিব, এইটা ধর। তোরা ভিজবি তো নিশ্চিত, কিন্তু বেশি দেরি করিস নে। আমি চুলোয় খিচুড়ি বসানোর প্রস্তুতি নিচ্ছি। আম নিয়ে ফিরলে গরম গরম খিচুড়ি আর আমের চাটনি হবে। নানি, তুমি সেরা। দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমি মায়াকে আর চাচাকে চোখে চোখে রাখবো। এই শুনুন, বাতাস শুরু হয়ে গেছে। ওরে বাবা, এ তো দেখি বাতাসের তোড় নয়, যেন আস্ত একটা দৈত্য তেড়ে আসছে। রাকিব, আমার তো মনে হচ্ছে আম গাছগুলো আজ শুয়ে পড়বে। রাকিব, বাতাস তো অনেক বেশি, আমরা কি সত্যিই যাবো? দেখ না, নানিদের বড় কৃষ্ণচূড়া গাছটা কেমন দুলছে। আমার কেমন যেন মনে হচ্ছে আজ ঘরে থাকাই ভালো হতো। আরে ধুর, ভয়ের কিছু নেই, এই তো মজা। ঝড়ের শব্দটা শোন মায়া, এটা একটা গান। চল, দেরি করলে গ্রামের অন্য ছেলেরা সব আম নিয়ে যাবে। তোরা কি বের হলি? শোন, বড় আম গাছটার নিচে যাস না, ওটা অনেক পুরনো। মরা ডাল থাকতে পারে। পুকুর পাড়ের ফজলি গাছটার নিচে নজর রাখিস। ওরে, সাবধানে যাস। লিমন, তুই বড় মানুষ, ওদের একটু দেখে রাখিস বাবা। বেশি ভিজে যেন সর্দি না লাগে। উহ, কি শান্তি। নানি, আপনি চিন্তা করবেন না, আমি তো এখন ছোটবেলার লিমন হয়ে গেছি। মায়া, আয়, বৃষ্টির পানি গায়ে লাগলে সব ভয় ধুয়ে যাবে। ইস, জলটা খুব ঠান্ডা, কিন্তু বাতাসটা এত জোরে যে আমি ঠিক মতো দাঁড়াতেই পারছি না। রাকিব, তোর টর্চের আলোটা সামনের দিকে ধর। ওই দেখ মায়া, একটা টপাস করে শব্দ হলো। নিশ্চিত বড় একটা ল্যাংড়া আম পড়েছে। চল দ্রুত, চল চল। ওরে বাপ রে, এই কাদা তো দেখি সাবানের মতো পিচ্ছিল। চাচা, আপনি না বললেন সাপের লেজ নিয়ে খেলতেন? এখন কাদার ভয়ে শেষ। পেয়েছি, প্রথমটা আমিই পেলাম। মায়া, দেখ কত বড়। এটা একদম ফ্রেশ। বাতাসের ধাক্কায় মনে হয় ডাল থেকে সরাসরি ঘাসের ওপর পড়েছে। আরে, এখানে তো আমের মেলা বসেছে। রাকিব, জলদি বালতিটা নিয়ে আয়, আমি একসাথে 4টে পেয়েছি। ওরে মায়া, তুই দাঁড়িয়ে আছিস কেন? কুড়া। ও, সত্যিই তো, আজ এত আম পড়েছে কেন? রাকিব, ওদিকে যাসনি,
ওখানে অনেক ঝোপ। কি রে, কতগুলো পেলি? বেশি লোভ করিস না, ঝড়ের বেগ বাড়ছে, এবার ফেরার চিন্তা কর। আকাশটা বড্ড বেশি চমকাচ্ছে। ওগো, ওদের ডাক দাও, অনেক হয়েছে। বৃষ্টিটা এবার খুব বেশি চাকিয়ে নামলো। মায়াটা মেয়ে মানুষ, ও তো ঠান্ডা লেগে যাবে। দাদু, আর 5 মিনিট। ফজলি গাছটার নিচে একটাও আম নেই কেন চাচা? সব কি উড়ে গেল নাকি? আরে না, বাতাস যেদিক দিয়ে বইছে আম সব পুকুরের দিকে পড়ছে মনে হয়। চল পুকুর পাড়ে যাই। মায়া, তুই ভরকে যাস না তো আবার। না চাচা, এখন আর ভয় লাগছে না, বরং ভালোই লাগছে। বৃষ্টির এই ঝাপটার আমের গন্ধে মনটা ভরে যাচ্ছে। ওই তো ভেসে আছে কয়েকটা। চাচা, আপনি ওদিকটা ধরুন। মায়া, তুই বালতিটা শক্ত করে ধর, না হলে বাতাসের তোরে উড়ে যাবে রে। রাকিব, ওই গাছের নিচে ওটা কি নড়ছে? টর্চটা মারতো ওই দিকে, কোনো জানোয়ার নয় তো? আমি থাকতে আবার কিসের ভয়? টর্চ মারতেই দেখা গেল একটা বড় কচু পাতা বাতাসে নড়ছে। ধুর, এটা তো কচু পাতা। মায়া, তুই আসলেও একটা ডরপোক। চাচা, আপনিও কিন্তু একটু থমকে গিয়েছিলেন। আরে, ওটা তো বাতাসের ধাক্কায়। আমি ভাবলাম ওটা যদি বাঘের বাচ্চা হয় তাহলে তো আগে সেলফি তুলতে হবে, কিন্তু দেখা গেল নিরামিষ কচু পাতা। আপনাদের বীরত্ব আমি বুঝে গেছি। রাকিব, দেখ পুকুর পাড়ের এই হাড়ি ভাঙা আমগুলো একদম লাল হয়ে আছে, ওগুলো খুব মিষ্টি হবে। আম তো অনেক হলো। নানি মনে হয় খিচুড়ি নামিয়ে ফেলেছে। আমের গন্ধে আর বৃষ্টির ঠান্ডায় এখন খিদের চোটে পেট চুই চুই করছে। তোরা কি আসবি নাকি আমি লাঠি নিয়ে ওদিকে যাবো রে? বিজলি চমকাচ্ছে খুব খারাপ ভাবে। ঘরে আয় বলছি, ঘরে আয়। আসছি বাবা, এই তো শেষ কয়েকটা লটারি তুলিনি। ওরে রাকিব, ওই দেখ, ওটা কি বড় ফুজলি নাকি গাছের ডাল? ওটা মরা ডাল চাচা। আপনি দেখছি খিদে আমার ডাল আলাদা আলাদা করতে পারছেন না। রাকিব, লিমন, চলে আয় তোরা, খিচুড়ি হয়ে গেছে। ডিম ভাজা আর বেগুন ভাজাও শেষ। তোরা না এলে কিন্তু আমি আর তোর দাদু একাই খেয়ে নেব। ডিম ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চল রাকিব, অনেক হয়েছে, আর আম লাগবে না, বালতিটা তো ভারী হয়ে গেছে। চাচার ভরসায় থাকলে উনি সব আম এখানেই সাবার করে দেবেন। ঠিকই বলেছিস, পেটে এখন ইঁদুর নয়, আস্ত একটা বিড়াল দৌড়াচ্ছে। বৃষ্টির রাতে আম কুড়ানো শেষ, এবার ভোজ শুরু। এই রাতটা মনে থাকবে মায়া। অন্ধকারের মধ্যে ওই আম খোঁজা, বৃষ্টির শব্দ, ঝড়ের তাণ্ডব, সবই জীবনের একটা আলাদা দারুণ অভিজ্ঞতা। দাদু ঠিকই বলেন, প্রকৃতির খামখেয়ালিপনার মধ্যেও একটা মায়া লুকিয়ে আছে। আর তোর চাচার এই লড়াইটাও মনে থাকবে। চল, নানি মনে হয় খিচুড়িতে ঘি ঢালছে, গন্ধ পাওয়া যাচ্ছে। ওরে বাবা, তোরা দেখি জল কাদা মেখে একাকার। জলদি তো আর নে, এই নে রাকিব, মায়া, এইটা দিয়ে মাথাটা মোচ। নানি, আগে আমগুলো দেখো, এক একটা যেন এক একটা যুদ্ধ জয়ের স্মারক গো। ওরে রাকিব, লিমন, তোরা তো দেখি বিলের জল হস্তি হয়ে ফিরলি। মায়া মা আমার, তোর তো দেখছি ঠকঠকানি শুরু হয়েছে। নানি, বালতিটার দিকে তাকাও একবার। এই ঝড়ের রাতে মনে হচ্ছে
পুরো বাগানের ভাগ্য আমরা তুলে এনেছি। নানি, রাকিবের কথা বিশ্বাস করো না। ও শুধু ছোটাছুটি করেছে। আমি গুছিয়ে বালতিটা ভরেছি, কিন্তু ঝড়ের শব্দটা এখন ঘর থেকে খুব সুন্দর লাগছে। এই তো জীবন, বাইরে ঝড় আর ভেতরে আমরা সবাই একসাথে। রাকিব, শহরের এসি রুমে কি এই খিচুড়ির ঘ্রাণ পাওয়া যায়? একদম না দাদু, শহরে বৃষ্টি মানে জ্যাম আর বিরক্তি। এখানে বৃষ্টি মানে এক অদ্ভুত শান্তি আর অমৃতের স্বাদ। নানি, চাটনিটা তো সেরা হয়েছে নানি। ওহ নানি, তোমার হাতের রান্না খেয়ে মনে হচ্ছে আমি আরো 10টা কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে পারবো। মায়া, তুই খাচ্ছিস না কেন? আমি শুধু দৃশ্যটা দেখেছি। একটু আগে অন্ধকারের সাথে যুদ্ধ করছিলাম, আর এখন এখন কত আলো, কত আনন্দ। এই তো আমার লক্ষ্মী মেয়ে। আম কোড়ানো তো শুধু ওসিলা ছিল মা, সবাই মিলে একসাথে হওয়াটাই আসল আনন্দ। নানি ঠিকই বলেছ, ঝড়ের তাণ্ডব বাইরে থাকলেই ভালো। মায়া, তুই কি এখনো কাল বৈশাখীকে ভয় পাচ্ছিস নাকি রে? নারী, ঝড়ের পরেই তো এমন একটা সুন্দর মিলন মেলা হয়। কাল সকালে যখন রোদ উঠবে, তখন বাগানটা আরো সতেজ দেখাবে। শান্তি। দাদু, আপনি বিচার করুন, আমি যে কাদার মধ্যে ডাইভ দিয়ে 4টা আম বাঁচালাম, সেটার জন্য কি আমি একটা এক্সট্রা ডিম ভাজা পেতে পারি না? লিমন, তোর ক্রেডিট ওই চাটনিতেই হজম হয়েছে। এখন চুপচাপ শোন, প্রকৃতি আমাদের যা দিয়েছে তা সবাইকে নিয়ে ভাগ করে খাওয়াই বড় কাজ। এবার গল্প থামিয়ে ঘুমানোর প্রস্তুতি নেই। কাল সকালে কিন্তু এই আমগুলো নিয়ে আচার বানাতে হবে। রাকিব, মায়া, তোরা কিন্তু আমার সাথেই থাকিস। অবশ্যই নানি, বৃষ্টির রাতে আম কুড়ানো তো ট্রেলার ছিল, আসল কাজ তো কাল শুরু হবে। কিরে, খাওয়ার পর তো দেখি সবার চোখে ঘুম জড়িয়ে আসছে, কিন্তু আমগুলো তো এভাবে ফেলে রাখা যাবে না। রাকিব, বালতিটা এদিকে টেনে আনতো। নানি, এত রাতে আম নিয়ে কি করবে? শরীরের যা অবস্থা, এখন তো বিছানায় পিঠ ঠেকানো দায়। ইস, এটা কত সুন্দর, দেখো তো। নানি, এই আমগুলো কি সকালেই চাটনি হবে, নাকি আমরা কিছু শহরেও নিয়ে যেতে পারবো? শহরে কেন? সব আম কাল আমি আর রাকিব মিলে নদীর ঘাটে বসে সাবার করব। মায়া, তুই বরং নানিকে সাহায্য কর আচার বানাতে। লিমন, আম কুড়ানো যতটা সহজ, সেটা যত্ন করে রাখা ততটাই কঠিন। রাকিব, আমগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখ, না হলে কষ লেগে সব পচে যাবে। একদম ঠিক কথা। মায়া, তুই আমগুলো ধুয়ে শুকনো পাটির ওপর সাজিয়ে রাখ। বাতাস খেলে আমগুলো ভালো থাকবে। মায়া, তুই আম ধো, আমি মুছছি। চাচার ওপর তো ভরসা নেই, উনি আম মুছতে গিয়ে অর্ধেক খেয়েই ফেলবেন। আমি কি ছোট বাচ্চা নাকি? তবে হ্যাঁ, এই কুড়ানো আমের ঘ্রাণ নিলে আমার খিদে আবার চাঙ্গা হয়ে ওঠে। নানি, আরো একটা ডিম ভাজা অবশিষ্ট নেই? তোর পেটে কি শয়তান বাস করে নাকি রে লিমন? যা, রান্নাঘরে তাকে দেখ, একটা বাটিতে তুলে রেখেছি। বেশি করে খেয়ে নাক ডেকে ঘুমোগে। বৃষ্টিটা একটু কমেছে মনে হয়। টিনের চালের শব্দটা এখন থমথমে। ঝড়ের পর গ্রামটা কেমন শান্ত হয়ে যায় দেখেছিস মায়া? হ্যাঁ দাদু, একটু আগে মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে, আর এখন এখন পাতা থেকে টুপটুপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। কি অদ্ভুত শান্তি! এই আমগুলো কাল সকালে দেখলে সারা গ্রামের মানুষ অবাক হবে। আমরা তো অর্ধেক বাগানই খালি করে এনেছি।
কাল সকালে রহিমার মা যখন এসে দেখবে তার গাছের নিচে একটা আমও নেই, তখন বুঝবি মজা। আমি বলবো সব বাতাসে উড়ে আমাদের বাড়ি চলে এসেছে। লিমন, মানুষের জিনিস নিয়ে ওভাবে ফাজলামো করিস না। কাল সকালে যার যার গাছের আম তাদের বুঝিয়ে দিবি, আর আমরা তো শুধু ঝড়ের হাত থেকে বাঁচলাম। নানি ঠিকই বলেছে, প্রকৃতির দান সবার জন্য। কাল মায়ার রাকিব মিলে গ্রামের অভাবী মানুষদের ঘরে কয়েকটা করে আম পৌঁছে দিয়ে আসিস, ওটাই হবে আম কুড়ানোর সার্থকতা। খুব ভালো আইডিয়া দাদু। আমি আর রাকিব সাইকেল নিয়ে বেরোবো। গ্রামের পথ এখন কাদায় মাখামাখি হবে, খুব মজা হবে কিন্তু। তুই সাইকেল চালাবি আর আমি আম ধরবো, নাকি উল্টোটা? গতবার তো আম কুড়াতে গিয়ে মায়া একটাও তুলতে পারেনি ভয়ে। সেবার সাপ ভেবেছিলাম রে, এবার তো দেখলি কত বড় ল্যাংড়া আমি প্রথম খুঁজে পেলাম। রাকিব, তুই হিংসে করছিস তাই না? আচ্ছা, ঝগড়া থামিয়ে এবার শোয়ার ব্যবস্থা কর। আমার তো মনে হচ্ছে বিছানায় গেলেই আমি ঘুমিয়ে কাদা হয়ে যাব। যা, সবাই ঘুমিয়ে পড়। মায়া, তুই আমার ঘরে আয়। রাকিব আর লিমন থাক তোর দাদুর ঘরে। কাল সকালে সূর্য ওঠার আগেই উঠতে হবে। শুভরাত্রি সবাইকে। এই বৃষ্টির রাতটা আমাদের চিরকাল মনে থাকবে। কাল সকালে আবার নতুন করে আম উৎসব হবে। দেখ মায়া, রোদের আলোয় বাগানটা কেমন ধোয়া মোছার সতেজ লাগছে রে। কাল রাতের সেই তাণ্ডব দেখে কে বলবে আজ প্রকৃতি এত শান্ত? সত্যি রাকিব, রাতে সেই ভয়ঙ্কর রূপ আর নেই। নানি কোথায়? ওনার তো অনেক আগেই ওঠার কথা। উঠেছিস তোরা? আমি তো আচারের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর শোন রাকিব, তোর চাচাকে ডাক। দাদু কাল যে কথা বলেছিল আগে সেইটা করতে হবে। হ্যাঁ, ডাকতে হবে না নানি, আমি তৈরি। তবে আমার সাইকেলটা তো কালকের কাদায় একদম মেকআপ করে বসে আছে, ওটা আগে ধুতে হবে। আগে সাইকেল নয়, আগে ছোট ছোট কয়েকটা থলে গুছিয়ে নে। রহিমা বিবির নাতিটার জ্বর, ওদের বাসায় কটা আম দিস, আর মকবুল চাচার ঘরেও কিছু পাঠিয়ে দিস। দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এখনই বের হচ্ছি। জানিস রাকিব, কাল রাতে আম কুড়োনোর সময় যে আনন্দ পেয়েছিলাম, এখন মানুষের হাতে আমগুলো তুলে দিতে তার চেয়ে বেশি ভালো লাগছে। ঠিক বলেছিস, কুড়ানোর আনন্দটা ছিল ব্যক্তিগত, কিন্তু এই বিলিয়ে দেওয়ার আনন্দটা সবার। দাদু না বললে হয়তো এই শিক্ষাটা পূর্ণ হতো না। নানি, সামনের বার যখন কালবৈশাখী আসবে তখন আমি আগে থেকেই সাপের লেজ ধরার ট্রেনিং নেব, যাতে মায়া ভয় না পায়। তুই আর শুধরলি না লিমন। এই স্মৃতিগুলোই বেঁচে থাকার রসদ যোগাবে। ঝড়ের রাত আসবে, আবার সকালের শান্ত রোদও আসবে। এটাই জীবন।